হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, এই অধ্যায়ে আমরা হচ্ছে ত্রিভুজের কোণ এবং বাহু নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা যারা অক্ষরপত্র বই ফলো করে থাকি বা যারা কিতাব স্যারের বই ফলো করে থাকি, তখন আমাদের এর একদম তোমার এখানে 7টা অনুচ্ছেদ আছে। 7টা অনুচ্ছেদের প্রথম 6টা অনুচ্ছেদে শুধু কোণ নিয়ে কথা বলা আছে। 7টা অনুচ্ছেদের প্রথম 6টা অনুচ্ছেদে শুধু কোণ নিয়ে কথা বলা আছে। আর জিতে যে 7 জিতে যে হচ্ছে আমাদের বাহু নিয়ে আলোচনা করা আছে, ত্রিভুজের বাহু। এখন কথা হচ্ছে স্যার, প্রথমে এই অধ্যায় শুরু করার জন্য আমরা প্রথমেই কি করব, এই অধ্যায়ের বেসিকটা পড়ে আসবো। ঠিক আছে, একদম বেসিক দিয়ে শুরু করি। যারা একদমই পড়ো নাই, 9, 10 ত্রিকোণমিতি পড়ো নাই, এদের জন্য একবারে আমি শুরু করতেছি। আশা করি এটা তোমাদের হয়ে যাওয়া উচিত। এখন প্রথম কাজ এই অধ্যায় শুরু করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিভুজের কোনো কোণের অনুপাত বের করা। ঠিক আছে, ধরো এই একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, এর একটা কোণ হচ্ছে এইটা, ধরো থিটা কোণ। এখন আমার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, ভাইয়া এই থিটা কোণের কতগুলো অনুপাত আছে? কি বললাম, এই ধরো থিটা কোণ, এই থিটা কোণের কতগুলো অনুপাত আছে তুমি কিভাবে বের করবে? হ্যাঁ, দেখো, এই থিটা কোণের অনুপাত হচ্ছে 6টা। কয়টা বললাম? থিটা কোণের অনুপাত হচ্ছে 6টা। কি কি অনুপাত? হ্যাঁ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, আর হচ্ছে আমার কোসেক থিটা। দেখো, তোমরা যারা আছো তারা 90% সবাই খুব নর্মালি না এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো মনে রাখতে পারো। বাট এইগুলোর যে কোণের অনুপাত, এইটা তোমাদের অনেক সময় মনে থাকে না। এটা যে কোণের অনুপাত, এটা তোমাদের অনেক সময় মনে থাকে না। এখন এই যে সাইন থিটার সমান কি জানি আমরা? সাইন থিটার সমান কি? প্রথমে আসো, দেখো তো, যে কোনো কোণের বিপরীত বাহু কি? লম্ব। যে কোনো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার সাথে যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি, আর সবচেয়ে বড় বাহুটা হচ্ছে আমার অতিভুজ। তার মানে আমরা কি জানি, সাগরে লবণ অতি বা সাগরে লবণ আছে। আমরা এটা কিভাবে লিখি? সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, ট্যান ইজ ইকুয়াল টু কি বলা যায়? প্যারালম্বভূত, লম্ব বাই ভূমি। এবার যেমনি আমি দেখো এই তিনটা আমরা মুখস্থ করব, বাকি তিনটা আমরা নিজেরাই বের করতে পারবো। কট কি? ট্যানের ঠিক উল্টা। কট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। এখন ট্যান থিটা যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে কট কি ঠিক উল্টা হয়ে যাবে না? ভূমি বাই লম্ব। সেক ইজ ইকুয়াল টু কি? 1/cos থিটা। সেক হচ্ছে কজের ঠিক উল্টা। এখন কস সমান সমান তুমি কি পাইছো? ভূমি বাই অতিভুজ। তার মানে সেক সমান সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। এখন কোসেক সমান সমান হচ্ছে 1/sin থিটা। কোসেক হচ্ছে সাইনের ঠিক বিপরীত, 1/sin থিটা। কোসেক সমান সমান আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এই হচ্ছে কোণের 6টা অনুপাত। এগুলো 9 আমরা পড়ছি, এগুলো আমি পারি। তোমাদের কোশ্চেন আছে, এগুলো তো আমরা পারি। ঠিক আছে, তুমি পারো, কোনো সমস্যা নেই, বাট আমি একটু জেনে রাখলাম। এবার আসো, আমরা চতুর্ভাগ পড়ছিলাম 9 চতুর্ভাগ। ঠিক আছে, চতুর্ভাগ পড়ছিলাম আমরা। ওকে, এই দাগটা একটু আমাদের বোর্ডের বাইরে চলে গেছে, তো এটাকে আমি একটু বোর্ডের ভিতরে নিয়ে আসি। ধরো এই হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আমরা এখানে কয়টা চতুর্ভাগ পাইছি? হ্যাঁ, আমরা এখানে 4টা চতুর্ভাগ পাইছি। এটা হচ্ছে আমার ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমার সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমার থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেট। এখন দেখো তো, সবার আগে আমরা এটা মুখস্থ করছিলাম 9 যে প্রথম চতুর্ভাগে এই অনুপাতের সবগুলো পজিটিভ। প্রথম চতুর্ভাগে এই অনুপাতের সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে
কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর 4 নম্বর চতুর্ভাগে কস আর সেক পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। মনে আছে এটা? অবশ্যই মনে আছে। এবার মনে না থাকলে সমস্যা নেই, আমি সবই দেখাই দিব তোমাদের একদম বেসিক লেভেল থেকে, যে এখন পর্যন্ত অঙ্ক করো নাই তারও যতটুকু দরকার সব তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে স্যার? এবার দেখো আমরা একটা কোণ হিসাব করবো যে ভাই আমি চতুর্ভাগ যে ঘুরবো কোথায় কত কোণ তৈরি হচ্ছে। দেখো আমরা যখন কোণ হিসাব করি, কোণ কোথা থেকে হিসাব করি দেখবা, কোণ হিসাব করি একদম এক্স অক্ষের পজিটিভ দিক থেকে না। এইখানে যে কোণ তৈরি হয়, সরি আমি একটু লাল কায়দা লিখি এটা, এখানে যে কোণ তৈরি হয় এটা কত 0 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে এখানে। এখান থেকে 90 ডিগ্রি ঘুরে তুমি এখানে আসো, তাহলে এইখানে কোণ তৈরি হচ্ছে 90 বা π/2। হ্যাঁ, এবার যখন আরো 90 ডিগ্রি ঘুরে যাবা তখন এখানে কত হবে 180 ডিগ্রি বা পাই। তুমি আরো 90 ডিগ্রি ঘুরে গেলে এটা হলো 270 ডিগ্রি বা 3π/2। আরো 90 ডিগ্রি ঘুরে আসলে এটা কত হয়ে যাবে? হ্যাঁ 360 ডিগ্রি বা 2π। তার মানে যদি আমাকে কোথাও বলে দেয়, ধরো আমাকে কোথাও অঙ্কে বলে দিল যে আমার কোণের মান, থিটার মান π/2 থেকে বড় বাট পাই থেকে ছোট। কি বলতেছে? থিটার মান π/2 থেকে বড় বাট পাই থেকে ছোট। এটা কোন কোণটা পড়ছে? হ্যাঁ 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। বুঝা গেছে? এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের সামনে লাগবে। এবার আমি এখনই নাম মুছি, বোর্ডটা অনেক বড় তো আরেকটু লিখি। হ্যাঁ, এবার ধরো তোমরা 9 10-এ পড়ে আসছো, তোমাদের মনে আছে কিনা যে আচ্ছা ওটা একটু পরে আসি। ধরো আমি একটা চিত্র আঁকি। হ্যাঁ, একটা চিত্র আঁকি। ধরো এই চিত্রের এই লম্বটাকে আমি এইচ ধরলাম, ভূমিটাকে আমি ডি ধরলাম, আর এই যে অতিভুজ এটাকে আমি পি ধরছি জাস্ট ধরে নিয়েছি। ধরো এটা তো 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে আমার থিটা। ধরো আমরা দুইজন লোক আছে এক জায়গায়। হ্যাঁ, দুইজন লোক আছে এক জায়গায়। একজনের ধরো এই থিটা কোণটাকে দেখতে ভালো লাগতেছে, সে এই থিটা কোণে একটা অনুপাত বের করবে। ধরো আমি থিটা কোণে একটা অনুপাত বের করলাম সাইন থিটা। সাইন থিটার সমান কি হবে স্যার? লম্ব বাই অতিভুজ। দেখো আমরা লিখে রাখছি আমি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? কোণের বিপরীতটা লম্ব, তার মানে এইচ হচ্ছে লম্ব, পি হচ্ছে অতিভুজ, তার মানে h/p লেখা যায়। ওকে, এবার আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা 90 হইলে এই দুই কোণের যোগফল 90। তার মানে এটা যদি থিটা হয়, এটা কত স্যার? 90 মাইনাস থিটা। কথাই বোঝা গেছে? এটা থিটা হলে এটা কি 90 মাইনাস থিটা। ওকে, এবার ধরো আরেকজন যে ব্যক্তি আমার সাথে ছিল, তার আমার সাথে খুব জ্ঞানজাম, খুবই জ্ঞানজাম। আমি থিটা কোণ নিচ্ছি বলে সে থিটা কোণ নেবেই না, সে তখন এই 90 মাইনাস থিটা নিবে। এবার আমি সাইন নিয়েছি, তার সাইনও ভালো লাগতেছে না, তখন সে কজ নিল। ধরো কজ 90 মাইনাস থিটা। দেখো তো এই কোণের বিপরীতটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা কজ সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তার মানে এই কোণের ভূমি তো এইচ, তার মানে কজ 90 মাইনাস থিটা কত? h/p না স্যার? দেখেন তো এইটা আর এটা কি পরস্পর সমান? যেহেতু এই দুটো সমান, তার মানে কি এই লেফট হ্যান্ড সাইড দ্বয় পরস্পর সমান। অতএব আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমি আগে না লিখে এটা কিন্তু পরে লিখে আমি। হ্যাঁ, এটাকে আমি একটু পরে লিখি, একই তো কথা। দেখো তো কি হচ্ছে, এখানে যখন 90 আছে তখন কস কি হয়ে গেল? সাইন হয়ে গেল। এখানে যখন 90 আছে তখন কস কি হয়ে গেল? সাইন হয়ে গেল। দেখো যদি কোথাও দেখো 90 প্লাস মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটা যদি 90 এর সাথে বিজোড় গুণিতক থাকে, দেখো তো এখানে যদি আমি 90 এর সাথে গুণিতক হিসাব করি, এখানে কত? 1 × 90, 1 গুণ 90 এর গুণিতক, ধরো 3 × 90 70। ধরো আমার কোনোভাবে হইল cos 270 মাইনাস থিটা। 270 কে আমি কি লিখতে পারি স্যার?
3 ইন্টু 90 লিখতে পারি না? 3 নং 27, 3 নং 27। দেখো তো এইটা কি 90 এর বিজোড় গুণিতক হলো না? লিখে রাখবা। যদি আমরা কোথাও কি বললাম, যদি আমরা কোথাও 90 এর বিজোড় গুণিতক পাই তবে অনুপাত পরিবর্তন হয়ে যায়। দেখো তো এখানে cos কি হয়ে গেছে, sin হয়ে গেছে। কি বলতেছে আমি কোথায় লিখবো, একটু মুছি, একটু মুছি আমি, বুঝলাম। যদি কোথাও দেখো 90 বা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক আছে, গুণিতক হলে অনুপাত পরিবর্তন হবে। হ্যাঁ, 90 ডিগ্রি বা 90 এর বিজোড় গুণিতক হলে অনুপাত পরিবর্তন হবে। অনুপাত কিসে হবে? সাইন পরিবর্তন হয়ে যাবে হচ্ছে cos, আর cos পরিবর্তন হবে সাইনে। সাইন হবে cos, cos হবে সাইন। tan হয়ে যাবে হচ্ছে cot, tan হয়ে যাবে cot, আর cot হয়ে যাবে tan। আর sec হয়ে যাবে হচ্ছে cosec, আর cosec হয়ে যাবে হচ্ছে sec। বুঝা গেছে? 90 বা 90 এর বিজোড় গুণিতক থাকলে অনুপাত পরিবর্তন হবে। কিন্তু যদি কোথাও দেখো 0 ডিগ্রি বা 0 ডিগ্রি হিসাবে আসবো একটু পর, এই 0 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে আমি একটু পর হিসাবে আসবো। 0 ডিগ্রি বা 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে, জোড় গুণিতক হলে অনুপাত পরিবর্তন হবে না। মনে থাকে জানো এটা। যদি কোথাও দেখো যে 90 এর জোড় গুণিতক তবে অনুপাত পরিবর্তন হবে, কিন্তু যদি কোথাও দেখো 90 বা 90 এর বিজোড় গুণিতক তবে অনুপাত পরিবর্তন হবে, যদি কোথাও দেখো জোড় গুণিতক অনুপাত পরিবর্তন হবে না। তার মানে ধরো আমরা একটা অঙ্ক ধরি, হ্যাঁ, আমাদের একটা অঙ্ক আমরা একটু শুরু করি। এটা থাক, আমার নিচে এটা লেখা থাক। ওকে, আমরা বইয়ের একটা অঙ্ক ধরি। ধরো আছে cot -1575 ডিগ্রি। তোমাকে এই কোণের মানটা বের করতে হবে, cot -1575 ডিগ্রি। এখন ক্যালকুলেটর বসিয়ে দিলে অঙ্ক শেষ। বাট ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তখন তুমি কিভাবে করবা? তোমরা একটা ছক মুখস্থ করছিলাম, মনে আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 90, হ্যাঁ, 60, একটা ছক মুখস্থ করছিলাম সাইন কস ট্যানের জন্য। এইগুলো এখন ইউজ করতে হবে। এবার ইউজ করবা কি করে? দেখো cot মাইনাস থিটা, সমান কি? আচ্ছা, এটা শুরু করার আগে আমি লিখে নিই। আমরা 9 10 পড়ে আসছিলাম, এটা আমি একটু পর দেখাবো যে কেমনে আসছে। cot মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা। আমরা 9 10 পড়ছিলাম শুধুমাত্র cos আর sec, শুধুমাত্র cos আর sec যদি মাইনাস থিটা হয়, এই মাইনাস চলে যায়, বাকি সবার ক্ষেত্রে মাইনাস সামনে চলে আসে। এটা কেমনে হচ্ছে এটা আমি দেখাবো, এটা আমি কিভাবে হচ্ছে এটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। তার মানে এই মাইনাসের সামনে 1575 ডিগ্রি। এবার এটাকে আমরা ছোট বানাবো, এই কোণটাকে আমি ছোট করব কোণ হিসাবে 90 এর হিসাবে। হ্যাঁ, এর কাছের সবচেয়ে কাছের কোন মানটা 90 দ্বারা বিভাজ্য? দেখবা এর কাছে সবচেয়ে কাছের মান 1530 ডিগ্রি, এটা হচ্ছে 90 দ্বারা বিভাজ্য। এর পরেও বিভাজ্য হয়, মানে আমি সবচেয়ে আগে নিয়েছি, প্লাস রাখছি এখানে, ঠিক আছে? এবার 1530 কে দেখবা 17 গুণ 90 করলে 1530 আসে, মানে 90 কে 17 বার গুণ করলে 1530 আসে। ওকে, এবার একটু আগে পড়তেছিলাম না যে ভাই যেখানে 90 এর বিজোড় গুণিতক হবে অনুপাত পরিবর্তন হয়ে যাবে। দেখো তো এটা 90 এর বিজোড় গুণিতক হয়েছে, এটা কি 90 এর বিজোড় গুণিতক? শতত বিজোড়, তার মানে 90 এর বিজোড় গুণিতক হলে এই cot কি হয়ে যাবে? tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে। গেল
tan হয়ে গেছে। আর এটা কত tan 45। বাট দেখো আমি খালি অঙ্কের একটা পার্ট করছি, অনুপাত পরিবর্তন হবে না, আমি চিহ্ন হিসাব করি নাই। এই মাইনাস কিন্তু আগে ছিল তাই, বাট এইখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে কিনা আমাকে দেখতে হবে। কিভাবে এই জিনিসটা খেয়াল করেন তো, আমি ওইটা দাগালাম না। তাহলে চতুর্ভাগের যে হিসাব, এটা ফার্স্ট চতুর্ভাগ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এখন তোমাকে 17টা 90 বলছে, দেখো তো, একবার 90 ঘুরে আসলে এখানে, দুইবার এই জায়গা, তিনবার এখানে, চারবার এই জায়গা, দেখো 4 4 16, মানে 16 বার ঘুরে আমি ঠিক এই জায়গায় আসবো, বারবার ঘুরে আমি এখানে আসবো। 17 বারে কোথায়, এই জায়গায় খেয়াল করবা, আমি 4 বার ঘুরে এখানে আসতেছি, তার মানে 16 বার ঘুরেও এই জায়গাটায় আসবো। আরেকবার ঘুরলে কোথায় যাব, এই জায়গাটায়, খেয়াল করো, এই জায়গাটায় আসবো। এখন 17 × 90 মানে 17 বার 90 প্লাস 17 বার 90 করে এখানে আসছি, প্লাস মানে কি আর একটু বাড়বে, আর একটু বাড়বে, একটু বেড়ে কোথায় যাবে দেখো তো, আগে ছিল এই যে ওয়াই অক্ষের উপরে, এবার সে কি একটু বেড়ে দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়লো না। দেখো তো এই কোণটা কোন চতুর্ভাগে পড়ে ভাই, দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। এখন যখন দ্বিতীয় চতুর্ভাগে পড়ে তখন দ্বিতীয় চতুর্ভাগে কট কি, সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব তো নেগেটিভ, তার মানে কট কি হবে, নেগেটিভ হয়ে যাবে না। তার মানে এটা -tan 45 হওয়া উচিত। তার মানে মাইনাসে মাইনাসে +tan 45 ডিগ্রি। মানে ভালো করে বুঝো, এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু আগের মাইনাস ছিল। এই যে মাইনাসটা, এই মাইনাসটা আগেই অঙ্কে ছিল, এখান থেকে চলে আসছিল। পরে যেমনি আমি অনুপাতকে মান বের করার চেষ্টা করতেছি, আমি প্রথমে কি করলাম, বীজগণিতিক অনুপাত হিসাবে অনুপাত কট হয়ে গেল tan। এখন এই কট, এই কোণটা কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। দ্বিতীয় চতুর্ভাগে কট কি, নেগেটিভ, তার মানে এটা কি হয়ে যাবে, কোণ হয়ে যাবে নেগেটিভ, tan 45। এই মাইনাসে মাইনাস হয়ে যাবে +tan 45। কত অ্যান্সার কত, 1। এবার তোমাদের একটা কোশ্চেন হইতে পারে, ভাইয়া আপনি যখন এটা বলতেছেন তখন আপনি চিহ্ন পরিবর্তন করছেন কট হিসাবে, tan হিসাবে কেন করতেছেন না। এই জায়গা না দুটোই পজিটিভ নেগেটিভ, মানে দুটোই নেগেটিভ, বাট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হইতে পারে। যেমন সাইনকে পরিবর্তন করে কজ হয়, কজ সাইন এখানে পজিটিভ, কজ জায়গা পজিটিভ হইতে তো পারে। এখন তখন অলওয়েজ মনে রাখবা যে যেটা থেকে পরিবর্তন করতেছো, মানে যাকে পরিবর্তন করতেছো তার হিসেবে চিহ্ন হবে। দেখো এখানে আমি কট পরিবর্তন করে ট্যান বানাচ্ছি না, তার মানে কটের হিসাবে আমার চিহ্ন নিতে হবে, আমাকে কটের হিসাবেই চিহ্ন নিতে হবে। মনে থাকবে স্যার? অঙ্কটা কি বোঝা গেছে? শিওর? না বুঝে গেলে তোমরা আরেকবার দেখে আসো পিছনে, হ্যাঁ? আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, যেখানে বুঝতে পারবো না আমাকে নক দিবা। আমি কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যেখানে বুঝতে পারবো না আমাকে নক দিবা। ঠিক আছে? এবার তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম যে ভাইয়া এইটা কোথা থেকে আসছে। এই যেটা লিখলাম যে cos মাইনাস থিটা হবে cos থিটা, বাট সাইন মাইনাস থিটা হবে মাইনাস সাইন থিটা। আমরা যেমন পড়ে আসছি 9 10-এ, হ্যাঁ, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। মানে কি শুধুমাত্র cos আর sec এর ক্ষেত্রে, দেখো কটের ক্ষেত্রে তাই হবে, আমি লিখিয়ে দিই সবকটা। माइनस cot थीटा, sec माइनस थीटा इज इक्वल टू sec थीटा, cosec माइनस थीटा इज इक्वल टू माइनस cosec थीटा। শুধু খেয়াল করেন স্যার, শুধু খেয়াল করেন যে এই দুটোর ক্ষেত্রে মাইনাস চলে গেছে, এই দুটোর ক্ষেত্রে মাইনাস চলে গেছে, বাকি সবার মাইনাস সামনে চলে আসছে না। এটা কেন হচ্ছে কোশ্চেন হচ্ছে তাই স্যার, এটা কেন হচ্ছে? এবার দেখো তো, আমি যদি কসকে ধরি, হ্যাঁ, কস মাইনাস থিটা না, আমি এটাকে কস 0 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। দেখো এই জায়গায় আমি 0 ডিগ্রি হিসাবে একটা লিখে আসছি, এটা আমি 0 ডিগ্রি মাইনাস থিটার সমান তো 0 মাইনাস থিটা তো মাইনাস থিটা, তাহলে 0 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। এবার আমাকে বলো 0 থেকে ছোট, 0 ডিগ্রি থেকে ছোট কোন পয়েন্টে পড়ছে,
দেখেন তো এই জায়গাটায় আপনি এখান থেকে কোন হিসাব করেন, যদি 1 ডিগ্রিও যান উপর দিকে যাবেন না। আমরা কি হিসাব করি, ঘড়ির কাঁটার বিপরীতে কোন কি হয়, পজিটিভ। আর 0 থেকে ছোট মানে কোন দিকে, নিচের দিকে হওয়া উচিত। 0 থেকে বড় যদি উপর দিকে হয়, 0 থেকে ছোট কোন দিকে, নিচের দিকে হওয়া উচিত। তার মানে 0 থেকে ছোট কোন কোথায় হবে, 4 নাম্বার চতুর্ভাগে হবে না স্যার? দেখেন তো 0 থেকে ছোট নিচের দিকে নেমে আসবে, তার মানে 4 নাম্বার চতুর্ভাগে হবে। 4 নাম্বার চতুর্ভাগে যদি হয়, যদি 4 নাম্বার চতুর্ভাগে হয়, 4 নাম্বার চতুর্ভাগে কারা কারা পজিটিভ, কজ আর সেক পজিটিভ। এই জন্য এটা হয়ে যায় হচ্ছে কস থিটা। বাট যেমনি আপনি সাইন 0 মাইনাস থিটা করেন, এটা কি সাইন 0 ডিগ্রি মাইনাস থিটা। এখন 0 ডিগ্রি আছে, সাইন সাইনই থেকে যাবে। কোন চতুর্ভাগে পড়ছে ভাই, 0 ডিগ্রি মাইনাস 4 নাম্বার চতুর্ভাগে পড়ছে, সাইন কি এখানে পজিটিভ, সাইন তো এখানে নেগেটিভ, এই জন্য মাইনাস। বুঝা গেছে কেমনে আসছে? আমরা 9 খালি সূত্র মুখস্থ করে আসছিলাম, এখানে সূত্র কিভাবে আসছে এটা আমরা দেখে নিচ্ছি। বুঝা গেল স্যার? তাহলে আমরা কি কি শিখলাম খেয়াল করেন তো। একটা কোণের সবগুলো অনুপাত জানছি, কোন কোঅর্ডিনেটে কারা পজিটিভ, মানে কোন কোণের মধ্যে আমি যদি কোণের লিমিট দিয়ে দিই আপনাকে 0 থেকে 90 বা 0 থেকে 180 এর মধ্যে কারা কারা পজিটিভ কারা কারা নেগেটিভ আমি বলতে পারবেন। তারপরে আপনি কখন অনুপাত পরিবর্তন করবেন কখন করবেন না তা জানেন, কখন কোন কোনটার অনুপাত মাইনাস হবে কোনটা প্লাস হবে তা জানেন, মোটামুটি জানেন, এনাফ। ত্রিকোণমিতি শুরু করার জন্য এটুক বেসিক এনাফ। আর দরকার হচ্ছে ছক, যেখানে আমি সাইন কজ অন্তর ট্যান, এই তিনটা সাইন কজ ট্যান, সাইন কজ আর ট্যান, এই 0 ডিগ্রি 3 ডিগ্রি 45 60 আর 90 অন্তত এই কয়টা মুখস্থ করে রাখবো। এই কোণের মানগুলো অবশ্যই আমাকে মুখস্থ থাকতে হবে। ওকে, এবার আমরা একটু অঙ্কে ফেরত আসি। হ্যাঁ, এই কালিটা ভালো না, এই কালিটা চেঞ্জ করে ফেলতে হবে। এই কালিটা ভালো না, চেঞ্জ করে ফেলতে হবে, না হলে দাগ থেকে যাচ্ছে। ওকে স্যার, এবার দেখেন আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের একটু ইজি হোক। নিচে দেখো, সাইন n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6 একটা অঙ্ক আমাদের বইতে আছে। ঠিক আছে, একটা অঙ্ক আমাদের বইতে আছে। বলা আছে যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্যার এই জায়গাটা খেয়াল করেন, আপনাদের যারা এবার ফার্স্ট ইয়ারে আছো, এসএসসি 27 ব্যাচ, তোমাদের বইতে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এর আগে যাদের কাছে বই আছে দেখবা n পূর্ণ সংখ্যা বলা আছে। পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কয় প্রকার? পূর্ণ সংখ্যা 3 প্রকার, ঋণাত্মক, শূন্য আর ধনাত্মক। পূর্ণ সংখ্যা 3 প্রকার, ঋণাত্মক, শূন্য আর হচ্ছে ধনাত্মক। এখন যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে তখন ঋণাত্মক আর শূন্যের কোনো হিসাব আমার নাই, কোনো হিসাব নাই। বাট যদি আমাকে শুধু পূর্ণ সংখ্যা বলতো, আমাকে জিরোকে হিসাব করতে হতো, জিরোকে হিসাব করতে হতো, মাইনাসকে হিসাব করতে হতো। এখন শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কতগুলা ভাই? অন থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অন থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন এই অন থেকে ইনফিনিটি পর্যন্ত কি এর মান এখানে বসায় বসে অঙ্ক করবো? কি সম্ভব এত অঙ্ক করা? এটা সম্ভব না। তখন আমরা কি করব, আমি ধরলাম এই ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 টাইপ, একটা কি জোড় সংখ্যা, একটা হচ্ছে বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা আর হচ্ছে বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা তো চিনো, জোড় সংখ্যা কারা? 2 4 6 8 10 এগুলো সব জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে সাধারণ রূপ কি আকারে প্রকাশ করি আমরা? 2n দ্বারা, মনে আছে? জোড় সংখ্যাকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। n এর মান 1 2 3 4 যা ইচ্ছা বসাও। দেখো তো এটা জোড় সংখ্যা হয়ে যাবে না স্যার? n এর মান 1 2 3 4 যা ইচ্ছা তুমি বসাও, এটা জোড় সংখ্যা হয়ে যাবে না? সো এখন ভাই এখানে তো n সমান বসাতে হবে, n সমান 2m তো আমি লিখতে পারি না। তখন আমি n সমান 2m লিখি, m এর মান আমি যা বসাবো দেখবে এটা জোড় হয়ে গেছে। 1 বসাও, 2 বসাও, 4 3 বসাও, 6 4 বসাও, 8।
এখন n এর মান যদি জোড় সংখ্যা হয় মানে 2m হলে আমি n এর জায়গায় 2m বসাই দিই, সরি এই জায়গায় n এর জায়গায় 2m। আমি যেখানে যেখানে n ছিল, যেখানে যেখানে আমার n ছিল এই জায়গায় আমি 2m বসাই দিছি না? খেয়াল করে sin 2m পাই, sin 2m পাই মাইনাস 1 এর পাওয়ার জোর, মাইনাস 1 এর পাওয়ার জোর হইলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না স্যার? ওকে, কি বলতেছিলাম? মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে জোর হইলে এটা প্লাস হয়ে যায়। এবার খেয়াল করতো 2m পাই, যেখানেই পাই দেখবা পাই কি আমি বলছিলাম পাই বাই 2 বা 90 এর জোড় গুণিতক থাকতে হবে, বিজোড় গুণিতক থাকতে হবে। বেজোড় থাকলে অনুপাত পরিবর্তন হয়ে যায়, জোড় থাকলে হয় না। এবার দেখো তো পাই মানে কি? 2 পাই বাই 2 না? খেয়াল করো তো, তার মানে কি পাই বলতে কি বোঝায়? পাই বাই 2 এর জোড় গুণিতক। তাহলে যেখানেই পাই থাকবে বুঝবেন আপনার অনুপাত আর পরিবর্তন হবে না। পায়ের আগে পরে যে মান থাকবে থাক, পায়ের আগে পরে যে মান থাকবে থাক, কিন্তু যেখানেই পাই থাকবে আপনি বুঝবেন অনুপাত পরিবর্তন হবে না। তার মানে এই সাইন আমার সাইনই থেকে যাবে। বাট আমি তো দেখতে হবে আমাকে কোন চতুর্ভাগে পড়ছে, আমাকে দেখতে তো হবে কোন চতুর্ভাগে পড়ছে। দেখো পাই 2 পাই 2m পাই, m এর মান যা ইচ্ছা তাই হোক, আগে আমি 2 পাই কোথায় যায় তাই হিসাব করি। দেখো তো এখান থেকে শুরু করবে, এটা 0 ডিগ্রি। এখান থেকে শুরু করলে এই পর্যন্ত আসলে হচ্ছে পাই। দেখো একবার পাই ঘুরলে এখানে, দুইবার ঘুরলে এখানে, তিনবার ঘুরলে এখানে, চারবার ঘুরলে এখানে। খেয়াল করো কিন্তু একবার ঘুরলে এখানে থামে, দুইবার এই জায়গায়, তিনবার এখানে, চারবার এখানে, পাঁচবার যদি ঘুরে আসে আবার জায়গা থেমে যাবে। খেয়াল করো যতবার জোর ভয়ে ঘুরতেছে এসে এখানে থামতেছে, যতবার বেজোর আকারে ঘুরতেছে এখানে থামতেছে তো। এখন দেখো 2 পাই মানে কি? জোর না? দেখো একটা পাই এই জায়গা, দুটো পাই এই জায়গা। এখন এই m এর মান ধরো হইল 50, তাহলে 50 মানে কি 100 পাই। আমি মাত্র তোমাকে দেখালাম যে ভাই পাই বেজোর ঘুরলে এই জায়গা, জোর ঘুরলে এখানে, একবার পাই এখানে, দুইবার এই জায়গা, তিনবার এই জায়গা, চারবার এই জায়গা। তার মানে 100 বার পাইও ঠিক এখানে থামবে, প্লাস কোন কারেন্টে পড়বে? ফার্স্ট কারেন্টে পড়বে। মানে 2m পাই যাই থাকুক না কেন শেষে এখানে m এর মান যাই থাকুক এখানে সে পড়বে, কারণ 2 পাই আছে। যদি এই অক্ষের উপরে থামে তার থেকে একটু বড় মানে কি? প্রথম চতুর্ভাগে অবস্থিত, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তার মানে এই সাইনও পজিটিভ হবে। এখন সাইন পাই বাই 6 এর মান কত? পাই বাই 6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। বুঝা গেছে স্যার? মনে থাকবে? ওকে, এটা খেয়াল রেখো। এবার দেখো আমি মাত্র হচ্ছে জোর শেষ করলাম, জোর। এখন ভাইয়া এবার বেজোর ধরবো। দেখো তো দুই জোর হয়, বেজোর কত? 3 আর 1, মানে কি 2 এর থেকে 1 বেশি আর 1 কম, এরাই হচ্ছে বেজোর সংখ্যা। তার মানে আমি n এর মান বেজোর ধরতে গেলে 2m প্লাস 1 ধরতে পারি না? m এর মান ধরো 2, 2 দুগুণে 4 আর 1 কত? 5, n এর মান বেজোর সংখ্যা হয়ে গেল। এবার n এর মান 2m প্লাস 1 এই n এর জায়গায় বসায় দাও, তখন কি থাকবে? 2m প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 পাই বাই 6। এই পাই 2m এর সাথেও গুণ, প্লাস পাই। দেখো তো মাইনাস 1 এর পাওয়ার বেজোর, মাইনাস 1 এর পাওয়ার যদি বেজোর হয় এটা কি হবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস পাই বাই 6। হ্যাঁ, এটাকে আমি একবারে করবো না, আমি কি করব? এই জায়গাটা ছোট্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এতে করে লাভ কি হইল? দেখো তো 2m পাই প্লাস থিটা হয়ে গেল না? এটা যেমন আগে ছিল 2m পাই প্লাস থিটা, একটা কোণ 2m পাই প্লাস থিটা, একটু আমি করছিলাম। সাইনই থাকবে, পজিটিভ হবে, ফার্স্ট চতুর্ভাগে অবস্থিত হবে। তার মানে এই মানটাকে আমি ডাইরেক্ট সাইন পাই মাইনাস পাই বাই 6 লিখে দিতে পারি। যদি তাই হয় এবার দেখো তো আবার পাই আছে,
পাই থাকলে সাইন সাইনই থাকবে। কোন চতুর্ভাগে পড়ে? একবার পাই গুনলে এখানে মাইনাস গেলে কি নিচের পিছনের দিকে, মাইনাস মানে কি এর থেকে একটু কম, তাহলে কোন চতুর্ভাগে পড়বে? দ্বিতীয় চতুর্ভাগে। সাইন কি? দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে মান কত? হাফ। দেখেন তো এর মান জোড়ের জন্য হাফ, বেজোড়ের জন্য হাফ। এই মানটা জোড়ের জন্য হাফ, বেজোড়ের জন্য হাফ। তার মানে আমি লিখতে পারবো, অতএব আমি লিখতে পারি সাইন n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/6 এর মান π/6 এর মান হচ্ছে হাফ। বোঝা গেছে অঙ্ক কিভাবে করলাম? কঠিন লাগছে? অঙ্ক কিন্তু সহজ স্যার। ত্রিকোণমিতির অঙ্ক হচ্ছে কি আমরা তোমাদের বলে বলে কঠিন বানাই ফেলি, যে অনেক কঠিন, এইভাবে করতে হবে। এত কঠিন কিছু না, তোমরা শুরু করো। যারা এখনো ভয় পাচ্ছ, যারা ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ার তো ভয় পাওয়ার কিছু নাই, তারা 2 মাস পর পরীক্ষা দিবা। বাট যারা ফার্স্ট ইয়ারে আসো, তোমরা যারা এখনো ভয় পাচ্ছ, শুরু করো, অঙ্ক সহজ। ওকে স্যার, আমি আরেকটা অঙ্ক ধরি। হ্যাঁ, cot π/20, cot 3π/20, cot 5π/20 into cot 7π/20 into cot 9π/20। পাইছে এটা? দেখো এদের মাঝখানে সবাই গুণ আকার আছে, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, সবাই গুণ আকার আছে। একটা মান আপনাকে বের করতে হবে, এর একটা মান আপনাকে বের করতে হবে। এই মানটা আপনি বের করবেন কি করে? প্রশ্ন হচ্ছে এই মানটা আপনি বের করবেন কি করে? এখন যখন শুরু করবেন, সবার আগে দেখবেন যে এখানে কোনো মান আপনি জানেন কিনা, মানে ছক থেকে কোনো মান জানেন কিনা। দেখেন তো আমি এই 4 আর 5 আর 20 কাটতে পারি না? 4 5 20। তার মানে এটা cot π/20, এটা cot 3π/20, এটা হচ্ছে cot π/4, এটা হচ্ছে cot 7π/20, এটা হচ্ছে cot 9π/20। পারলাম এটা আমরা? ওকে, এবার এটুকের মান আমরা জানি। cot π/4 মানে কত? cot 45, cot 45 মান কত? 1। তাহলে এই মানটা আমি জানি হচ্ছে 1। এবার আমি কি করব? আমি এই প্রথম দুটো যে ছোট দুটো কোণ আছে না, এই ছোট দুটো কোণকে রেখে দিব, আর এটার মান তো অন বসাই দিছি। আর এই বড় দুটো কোণকে এই কোণে প্রকাশ করার চেষ্টা করব। কি লাভ এতে আমার? ভালো করে বুঝো। তুমি যদি কোথাও cot x আর tan x এর গুণ করো, cot x আর tan x এর গুণ করো, দেখো তো আমি tan x কে 1/cot x লিখতে পারি না? এই যে ছিল আমাদের cot সমান 1/tan, মানে tan সমান 1/cot। দেখো তো এই দুটো কাটা না, অ্যান্সার কত? 1। তাহলে tan আর cot কে গুণ করলে অ্যান্সার হবে 1। একই কোণে tan আর cot কে গুণ করলে অ্যান্সার হবে 1। সো আমি কি করব? এই যে দুটো cot আছে না, বড় দুটো, এই বড় দুটো ছোট দুটো cot-এ, মানে ছোট দুটো tan-এ কনভার্ট করে নিব। ছোট দুই কোণের সমান কোণে tan-এর অনুপাতে কনভার্ট করে নিব। এখন tan-এ কনভার্ট করতে গেলে ভালো করে বুঝো, আমার তো π/2 লাগবে, 90 বা 90-এর বীজগণিতক লাগবে, নাহলে আমি কিভাবে কনভার্ট করব? সো আমি হচ্ছে এটাকে π/2 রাখবো, আর এটা হচ্ছে π/20 তে কনভার্ট করব। আমার এখানে 7π। দেখো তো আমি যদি এই দুটোকে লসাগু করি, ভালো করে বুঝো, লসাগু কত? 20 না? এখানে কত? 2 দ্বারা ভাগ করলে 10x, মানে এইটাকে যদি করি, আমি একটু করে দেখাই আপনাদের। হ্যাঁ, দেখো এটা যোগ বা বিয়োগ আমি যাই দিই, আমি দিব পরে, যোগ বা বিয়োগ দিব আমি পরে। যোগ বা বিয়োগ আমি যাই দিই, এর লসাগু তো 20 হবে। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে 10x, আর এইখানে তো 20, এটা তো পাই, কারণ এটা বিয়োগ করলে 10π থেকে পাই চলে গেলে কত থাকে? 9π। বাট আমার লাগবে কত? 7π। আমার লাগবে কি? 7π। যদি এখানে আমি 3 বিয়োগ দিতে পারতাম,
তারপর 7 পাই চলে আসতো। তার মানে এইটা যদি এইভাবে লিখি π/2 মাইনাস 3π/2 তো অঙ্ক হয়, অঙ্ক হয়, দেখো তো মেলে কিনা। আর π/2 থাকলে কট কি হয়ে যাবে, tan হয়ে যাবে। একইভাবে এইখানে আসেন, দেখেন একটু যেটা করতেছিলাম এখান থেকে দেন শুধু পাই রাখেন, 3 রাখেন না, শুধু পাই রাখেন। দেখে তো 10 পাই থেকে পাই চলে গেলে কি 9 পাই। তার মানে এটাকে আমি এই 9 পাইকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, π/2 মাইনাস π/20। স্যার বুঝে কি গেল? এবার এটা cot π/20, এটা cot 3π/20 ইন্টু 1। π/2 থাকলে cot কি হয়ে যাবে, tan 3π/20, আর এটা কি হয়ে যাবে, tan π/20। এবার আমরা কি করতে পারি, cot রে ভাইয়া 1/tan বানাই দিতে পারি। আর অনকে কি গুণ করবো, অনকে যার সাথে গুণ করবো সেই তাই যায়, অন থাকুক, অনে আমরা বাদ দিয়ে দিই। tan 3π/20 tan π/20, এটা সেম, দুটো ভাগ হয়ে যায়, ভাগফল 1। এটা সেম, দুটো ভাগ হয়ে যায়, ভাগফল 1। আবার 1 এর সাথে 1 যতবারই গুণ করো না কেন অ্যান্সার কত, 1। বুঝা গেল স্যার? ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আজকে শুধুমাত্র বেসিকটুকু করলাম। আমরা এরপর থেকে হচ্ছে এর যে অঙ্ক আছে, প্রত্যেকটা অধ্যায়ে যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আসার মতো অঙ্ক আছে, এবং যেগুলো তোমাদের প্রবলেম হবে, যেগুলো তোমাদের বেসিক বুঝতে সাহায্য করবে, নতুন অঙ্ক যদি অঙ্ক স্যার বানায় দেয় তবে যাতে তোমার বুঝতে সুবিধা হয়, যে অঙ্ক বানাই দিলেও তুমি পারো, যা দরকার তোমাকে সবই করাই দেওয়া হবে। বুঝা গেছে স্যার? আল্লাহ হাফেজ।